লাখ টাকার আইফোন দিয়ে আপনি যে ভিডিও করতে পারবেন না সেই ভিডিওটাই কিন্তু Motorola A70 Fusion এই ফোন দিয়ে করতে পারবেন। কি করতে পারে জাস্ট এটা একটু দেখেন। আমি কিন্তু ভিডিও রেকর্ড দিয়েছি, এখন যদি আমি ফোনটাকে এভাবে ডিরেক্টলি ঘুরিয়ে ফেলি, তারপরে দেখেন ভিডিও কিন্তু একদমই স্টেবল, একদম স্ট্রেট ভিডিও হচ্ছে। ফোনটাকে একদম 360 ঘুরাই ফেলছি, তারপরেও ভিডিওটা কিন্তু কোনো অবস্থাতেই ঘুরে নেয়, ভিডিওটা ঠিকঠাকভাবেই হচ্ছে। এই ফোন দিয়ে যে শুধুমাত্র এই ধরনের ভিডিও করা যায় ব্যাপারটা এরকম না, তাছাড়া আরও অনেক কিছু করা যায়, সেসব নিয়ে একটু পরেই কথা বলবো। কিন্তু কথা হচ্ছে যে আপনি তো এই মোবাইলটা শুধু এই ভিডিও করার জন্যই কিনবেন না, এটার পারফরমেন্সের কি অবস্থা, এটার ব্যাটারি ব্যাকআপ ভালো কিনা, বা যেই প্রাইসে পাওয়া যাচ্ছে সেই প্রাইসে আসলে কতটা ভ্যালু ক্রিয়েট করতেছে সেটাও জানার চেষ্টা করবো। কিন্তু তার আগে এটার ডিজাইনটা একটু দেখেন, যে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর Motorola ডিজাইনগুলো নর্মালি এরকমই হয়ে থাকে, কিন্তু এইটা আমাকে যে জিনিসটা অবাক করছে সেটা হচ্ছে এটা থিকনেস। এটা মাত্র 7.2 মিলিমিটার হচ্ছে এটা থিকনেস। Motorola A60 ফিউশনটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সেটা কিন্তু এটা থেকেও অনেক বেশি বাল্কি মনে হয়, হাতে নিলে মনে হয় যে একটা ইটের মতো কিছু একটা ধরে রাখছি, কিন্তু এইটা হাতে নিলে অনেক বেশি লাইট ওয়েট ফিল হয় এবং খুবই প্রিমিয়াম লাগে। যদিও কিনা এর যে ফ্রেমটা রয়েছে সেটা প্লাস্টিক ইউজ করেছে এবং এর ব্যাক সাইডে ব্যাগান লেদার কিংবা আর্টিফিশিয়াল লেদার বা যাই বলেন না কেন Motorola যেটা ইউজ করে আসতেছে বরাবর সেটাই ইউজ করে। যেহেতু আমার হাতে যেটা রয়েছে সেটা একটু স্কাই ব্লু কিংবা স্কাই ব্লু হোয়াইট, আই ডোন্ট নো, এরকম একটা কালার, এবং এটা কিন্তু খুব দ্রুতই হচ্ছে যে ময়লা হয়ে যাচ্ছিল। ময়লা হলেও এত চিন্তার কিছু নাই, এটার মধ্যে IP68 এবং 9 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যার কারণে আপনি চাইলে হ্যান্ড ওয়াশ দিয়ে এটাকে ভালো করে ধুয়ে মুছে আপনি ইউজ করতে পারবেন। আর এর সামনের দিকে যে কোয়াড কার্ভ ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এটার মধ্যে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। অবশ্যই এই জায়গায় আর একটু বেটার প্রোটেকশন যদি ইউজ করতো তাহলে বেশি ভালো হতো, কারণ এই ধরনের কার্ভ ডিসপ্লেগুলো নর্মালি হাত থেকে পড়লে দেখা যাচ্ছে যে ভেঙে যায়। যার কারণে এই ফোন যদি আপনি কিনেন অবশ্যই ভালো একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করার ট্রাই করবেন। এই ফোন আপনি কিনে স্ক্রিন প্রোটেক্টর ইউজ করেন আর নাই করেন, কিন্তু এই ফোন কেনার আগে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন ফারাজি টেকনোলজির সাথে, কারণ বাংলাদেশের বেস্ট প্রাইসে Motorola A70 ফিউশনটা কিন্তু আপনি ফারাজি টেকনোলজিতেই পেয়ে যাবেন। তাছাড়াও আপনি যদি চান আপনার হাতে থাকা ইউজড ফোনটাকে সেল করবেন অথবা এক্সচেঞ্জ করবেন, সেই সুবিধাও কিন্তু ফারাজি টেকনোলজিতে পেয়ে যাবেন। তাদের ফিজিক্যাল আউটলেট রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনি ঘরে বসেই কিন্তু এই ধরনের ফোন অর্ডার করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। এনিওয়ে, এটার বটমের দিকে আসলে দেখতে পাবেন সিম ট্রে, মেইন মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট, মেইন স্পিকার, এবং টপ সাইডে আসলে দেখতে পাবেন যে এই জায়গায় ডলবি অ্যাটমোস লেখা। তার মানে বুঝতেই পারতেছেন যে এর স্পিকারের মধ্যে ডলবি অ্যাটমোসের সাপোর্ট রয়েছে, এবং সেটা খুব ভালো করে ফিল করা যায় যখন আপনি 60 to 70% ভলিউম দিবেন। তারপরে একটু ভলিউম বেশি দিলে মানে 80% এর উপরে চলে গেলে সাউন্ডে কিছুটা ডিস্টরশন দেখতে পেয়েছি, এবং বাজেট অনুযায়ী এটা সাউন্ড আমার কাছে একদমই পারফেক্ট লেগেছে। বাট সাউন্ডটা যদি আরেকটু বেশি লাউড হতো, একটু বেস থাকতো, তাহলে আরো বেশি ভালো লাগতো। দেন যখন এটা রাইট সাইডে আসবেন তখন পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেখতে পাবেন, যেগুলোর পজিশন একদমই পারফেক্ট জায়গায় আছে, এবং লেফট সাইডটা টোটালি ফাঁকা রাখা হয়েছে। ডিসপ্লে ঠিক নিচের দিকে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এটা মারাত্মক লেভেলের ফাস্ট ছিল, একবারও এটাকে মিস করতে দেখি নাই। বাট এটার পজিশনটা যদি আরেকটু উপরে হতো তাহলে ইজিলি রিচ করা যেত। আর এই জায়গায় যে ডিসপ্লেটা দেখছেন এটা কিন্তু একটা 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, এবং এটার মধ্যে 1 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি এটাতে 144 হার্টজের হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং ম্যাক্সিমাম ফোনের মধ্যেই এই সময় এসে দেখা যাচ্ছে যে 144 হার্টজের রিফ্রেশ রেট ইউজ করে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জায়গার মধ্যে সেই 120 হার্টজই কাজ করে, 144 হার্টজ দুই একটা জায়গায় কাজ করে। যার কারণে 144 হার্টজের যে স্ক্যামিংটা সেটাকে আমার কাছে জাস্ট একটা নাম্বার গেম বলেই মনে হয়। এটার মধ্যে 120 হার্টজটা পারফেক্টলি সব জায়গায় কাজ করে, যার কারণে 144 হার্টজের ব্যাপারটাকে একটু সাইডে রেখে 120 হার্টজটা ভেবে নেওয়াটাই বেশি ভালো। বাট এটার পিক ব্রাইটনেস কিন্তু ভাই অস্থির লেভেলের ছিল। এটার মধ্যে আপনি 5200 নিট হচ্ছে পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। এটাকে আমি অনেক গরমের মধ্যে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, এটার ব্রাইটনেস অনেক বেশি ছিল। একবারও মনে হয় না যে এটার ব্রাইটনেসটা একটু বেশি হলে আমার জন্য বেশি ভালো হতো। অনেক গরমের মধ্যে ইউজ করার কারণে এটা অনেক বেশি ওভারহিট করতেছিল। ওভারহিট করার ফলে ম্যাক্সিমাম স্মার্টফোনগুলো দেখা যাচ্ছে যে ব্রাইটনেস কমায় দেয় এবং ডিসপ্লেটা নাকি ভালো থাকে, এই ধরনের হাবিজাবি বলে থাকে, কিন্তু এটার ব্রাইটনেস আমি কমতে দেখি নাই। আর Motorola ফোনগুলোতে গ্রিন লাইন পড়ার যেই প্রবলেমটা সেটা কিন্তু একদমই নাই বললেই চলে, যার কারণে ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো কমপ্লেন হবে না। বাট যে জিনিসটা নিয়ে আপনারা হয়তো বা কমপ্লেন করতে পারেন সেটা হচ্ছে যে কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে এটার মধ্যে মিসটাচ হয় কিনা। এটার কার্ভটা যে খুব বেশি অ্যাগ্রেসিভ কার্ভ ডিসপ্লে ব্যাপারটা এরকম না, যার কারণে একবারও এটাতে মিসটাচ হতে দেখি নাই। কিন্তু কার্ভ হওয়ার ফলে এটাতে মুভি দেখেন কিংবা আপনি গেমিং করেন অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। তার পাশাপাশি 1 বিলিয়ন কালার থাকার কারণে কালারটা অনেক বেশি বিবিড এবং স্যাচুরেটেড ছিল, যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে। বাজেট অনুযায়ী এই ডিসপ্লেটা একদমই পারফেক্ট। আর একটু পারফেক্ট করতে চাইলে অবশ্যই এই ফোনটা কেনার পরপরই একটা প্রোটেক্টর লাগানো ট্রাই করবেন, নাহলে এই সুন্দর কার্ভ ডিসপ্লেটা খুব বেশি দিন হয়তো আপনার সাথে মানে থাকবে না।
ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি, যার কারণে অবশ্যই এটাতে একটা ভালো স্ক্রিন প্রোটেক্টর ইউজ করবেন। নাও কথা বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। Motorola কিন্তু বরাবরই দুইটা ভেরিয়েন্ট রিলিজ করে থাকে, একটা ইন্টারন্যাশনাল আর একটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। আর বাংলাদেশে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই পাওয়া যায়। আর ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে এসএসডি হিসেবে কিন্তু এটার মধ্যে ইউজ করেছে 7S Gen 4 যেটা সেই এসএসডিটা, এবং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে ইউজ করেছে স্ন্যাপড্রাগন 7S Gen 3 যে এসএসডিটা রয়েছে সেটা। এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে যে এসএসডিটা ইউজ করেছে এটা খুবই পাওয়ারফুল বলবো। যে বাজেটে পাওয়া যাচ্ছে সেই বাজেট অনুযায়ী যারা স্পেশালি একটা ব্যালেন্সড স্মার্টফোন খুঁজে থাকেন যেটার পারফরমেন্স খুবই ভালো হতে হবে, তার পাশাপাশি সফটওয়্যারটা ভালো হতে হবে এবং লম্বা সময় একটা সফটওয়্যার সাপোর্টও চেয়ে থাকেন, তাদের জন্য এটা একদমই পারফেক্ট ফোন। এর কারণ হচ্ছে যে Motorola একদমই স্টক ইউআইটাই কিন্তু আমাদেরকে অফার করে থাকে। Motorola নিজে থেকে কিছুটা কাস্টমাইজেশন করে এবং সেই কাস্টমাইজেশনটা আমার কাছে ব্যক্তিগতভাবে স্টক ইউআই থেকে বেটার লাগে, এবং আমাদের যে ইউজফুল ফিচারগুলো সেই ফিচারগুলোই Motorola হচ্ছে এটাতে অ্যাড করে দেয়, যার কারণে দেখা যাচ্ছে যে স্টক ইউআই হওয়ার ফলে এটাতে খুব বেশি একটা বাগ লুক কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু যেহেতু এটা একদমই ব্র্যান্ড নিউ রিলিজ করা একটা স্মার্টফোন, এটার কারণে এটাতে টুকটাক কিছু বাগ লুক গ্লিচ যাই বলেন না কেন এরকমটা পেয়েছি। যেমন হচ্ছে কোনো অ্যাপ থেকে যখন আমরা ক্লোজ করে বের হই তখন সেটা অ্যানিমেটেড হয়ে যেভাবে হচ্ছে এটা ক্লোজ হওয়ার কথা সেটা এভাবে হচ্ছিল না, হঠাৎ করে ক্লোজ হয়ে যাচ্ছিল। এইটা বলতেছি না যে ক্লোজটা মানে ক্র্যাশ করতেছে, ক্লোজ হচ্ছে, বাট অ্যানিমেশনটা যেরকম স্মুথ হওয়ার কথা সেই স্মুথনেসটা পাচ্ছিলাম না। তার উপর দেখা যাচ্ছে যে অনেক সময় রিসেন্ট বক্সে যখন আপনি কোনো একটা অ্যাপকে আবারও হচ্ছে রিস্টার্ট করবেন সেটা একদম শুরু থেকে রিস্টার্ট হচ্ছিল, এটা হোল্ড হয়ে থাকতেছিল না। কিন্তু যেই প্রবলেমটা আমি বরাবর নোটিস করলাম সেটা হচ্ছে এটার ক্যামেরা অ্যাপের যে বাগগুলো রয়েছে সেটা। যেমন হচ্ছে আপনি যখন ক্যামেরা অ্যাপে গিয়ে একটা মোড থেকে অন্য একটা মোডে সুইচ করবেন তখন এই জায়গায় মোটামুটি ভালো পরিমাণের একটা ডিলে রয়েছে। এই ডিলে হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এটা থেকে মানে স্মুথ যে এক্সপিরিয়েন্সটা সেটা পাওয়া যায় না। আশা করা যায় যে এই 70 ফিউশনের মধ্যে তারা দিন সফটওয়্যার আপডেট দিয়ে এই ব্যাপারগুলোকে ফিক্সড করে ফেলবে, কিন্তু এখন পর্যন্ত এটা ফিক্সড কিন্তু হয় না। এটা লেটেস্ট যে সফটওয়্যার রয়েছে সেটাতেই কিন্তু রান করছে। এই ফোনটাকে লাস্ট বেশ কিছুদিন আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে যেহেতু ইউজ করতেছি, এটা এখন পর্যন্ত মানে অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট ছিল, এই জায়গায় কোনো ল্যাগ হ্যাং আমি দেখি নাই, এবং আশা করা যায় যে এটা আরও 2-1 মাস পরে গিয়ে অনেক বেশি মানে স্মুথ হবে, কারণ হচ্ছে যে প্রবলেমগুলো এখন দেখা যাচ্ছে সেগুলো সফটওয়্যার আপডেটের মাধ্যমে কিন্তু ফিক্সড করে দিবে। একটু আগে যেটা বলছিলাম যে লং টাইম সফটওয়্যার সাপোর্ট, এটার মধ্যে কিন্তু আপনারা 3 বছর মেজর সফটওয়্যার আপডেট পাবেন। তার মানে হচ্ছে এটা আউট অফ দ্য বক্স এখন অ্যান্ড্রয়েড 16 এসেছে এবং অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত আপনারা সফটওয়্যার আপডেট কিন্তু এটাতে পেয়ে যাবেন। এবং অন্যান্য ব্র্যান্ডগুলো যে জায়গায় 5 বছর 7 বছর সফটওয়্যার আপডেট দিচ্ছে, তো সেই জায়গায় Motorola এখনও কিছুটা পিছিয়ে আছে। এটা তো অবশ্যই 4 বছর যদি সফটওয়্যার সাপোর্ট দিত তাহলে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত হচ্ছে এটার মধ্যে সফটওয়্যার সাপোর্ট পেতাম, যেটা আরেকটু বেশি ভালো হতো। আর আপনাদের মধ্যে যারা উড়াদুরা গেমার রয়েছেন, ফোনের মধ্যে প্রচুর পরিমাণে গেমিং টেমিং করে থাকেন, তাদের জন্য কিন্তু এটা না, কারণ হচ্ছে এই বাজেটে ডেডিকেটেডলি গেমিং ফোনই পাওয়া যায়। তো এটা একটা ব্যালেন্সড ফোন যেটা সব দিক থেকে বেটার হতে হয়। পারফরমেন্সের পরপরই যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ক্যামেরা। এই জায়গায় 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, তার পাশে আপনি একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন। কোনো প্রকার টেলিফোটো লেন্স কিন্তু থাকছে না। আজকাল দেখা যাচ্ছে যে 50,000 টাকা দামের একটা ফোনের মধ্যেও টেলিফোটো লেন্স কিন্তু থাকে না, যার কারণে ওই চিন্তা করে সময় নষ্ট করে লাভ নাই। আপনি যদি এটার মেইন লেন্সের পিকচারগুলো দেখেন তাহলে দেখবেন যে খুবই ডিটেইলড একটা পিকচার দিতেছে, এবং পিকচারের যে কালারটা রয়েছে সেটা অনেক বেশি বুস্টেড ভিভিড ভাইব্রেন্ট একটা কালার, এবং এই টাইপের কালারগুলাই ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করে। কিন্তু আমার কাছে এই জিনিসটা একটু বেশি বুস্টেড মনে হচ্ছে। এটা মানে গ্রিন এরিয়া অথবা রেড এরিয়া দেখলে সেটাকে অনেক বেশি বুস্ট করে ফেলে, ন্যাচারালের মানে ধারের কাছেও রাখে না, এরকম একটা অবস্থা। মোটামুটি গ্রিন দেখতে একটা জিনিসকে একদম টিয়া কালার বানায় ফেলে, এরকম মানে এই জিনিসটা আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে নাই। যারা ন্যাচারাল পিকচার পছন্দ করে থাকেন, একদম চোখে যেটা দেখতেছেন ট্রু কালারটাই আপনি ক্যাপচার করতে চান, তারা কিন্তু এই ফোন কিনে হয়তো বা হতাশ হতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম মানুষজন মানে 90% মানুষজন এই ফোনের ক্যামেরাটাকে ভালো বলবে। এর কারণ হচ্ছে এটার ডাইনামিক রেঞ্জ খুবই ভালো, এবং দেখা যাচ্ছে যে হাইলাইট এরিয়া এবং শ্যাডো এরিয়ার যে ম্যানেজমেন্টটা সেটা খুব পারফেক্টলি করতে পারে, যদিও কিনা কালারটাকে 19-20 করে ফেলে, বাট হোয়াইট ব্যালেন্সটা ঠিকঠাকই ছিল, যার কারণে এই ফোনের ক্যামেরাটা আমার কাছে ভালোই লেগেছে। দেন যখন আপনি আলট্রা ওয়াইডে যাবেন তখনও দেখতে পাবেন যে সেম অবস্থা, কালার বুস্ট করে স্যাচুরেটেড কালার দিচ্ছে। আলট্রা ওয়াইড লেন্সটা 13 মেগাপিক্সেল হলেও দেখা যাচ্ছে যে সেটাতে এনাফ পরিমাণের ডিটেল এবং শার্পনেস কিন্তু পাচ্ছিলাম, এবং ডাইনামিক রেঞ্জও কিন্তু ভালো ছিল। কিন্তু শ্যাডো এরিয়াতে দেখা যাচ্ছে যে ডিটেলে কিছুটা মিসিং কিন্তু পেয়েছি। আর হচ্ছে যে যদি আপনি শক্ত হাতে ছবি তোলেন স্পেশালি আলট্রা ওয়াইড লেন্সে তখন একদমই বেটার আউটপুটটা পাবেন। আর যখন আপনি লো লাইটে পিকচার তুলবেন তখন দেখবেন যে মেইন লেন্স দিয়ে কিন্তু খুবই সুন্দর সুন্দর পিকচার কিন্তু ক্যাপচার করা যায়, ভালো পরিমাণে ডিটেল এবং শার্পনেস থাকে, নয়েজ খুব একটা দেখা যায় না। বাট যখন লো লাইটে আপনি আলট্রা ওয়াইডে গিয়ে পিকচার তুলবেন তখন আপনি সেই জায়গায় কিছুটা নয়েজের দেখা পাবেন, এবং কিছু গ্রেন অথবা চারপাশ দিয়ে একটু সফট করে দিচ্ছে পিকচারটা বা ডার্ক করে দিচ্ছে, এই টাইপের কিছু প্রবলেম আপনি পেতে পারেন। কিন্তু প্রপার লাইট কন্ডিশনে এটা থেকে বেস্ট লেভেলের পিকচারটাই কিন্তু আমরা পাচ্ছিলাম। এই ফোনের ক্যামেরা ভালো লাগার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এটার পোর্ট্রেট মোড। এটার পোর্ট্রেট মোডে গেলে আপনি 3টা ফোকাল লেন্থ দেখতে পাবেন, 24 মিলিমিটার, 35 মিলিমিটার এবং 50 মিলিমিটার। মোস্ট অফ দ্য টাইম আমরা 35 মিলিমিটার এবং 50 মিলিমিটারের পোর্ট্রেট ছবিগুলো তুলি, এবং পোর্ট্রেটগুলো ভাই অস্থির ছিল। এর এজ
এজ ডিটেক্ট থেকে শুরু করে ডাইনামিক রেঞ্জ, শার্পনেস সবকিছুই পারফেক্ট, কিন্তু যেই জায়গায় পারফেক্ট হতে পারে না সেটা হচ্ছে ফেসের ডিটেল। ফেসটা দেখলেই কেমন যেন একটু সফট সফট লাগে, নিজেকে একটু বেশি মানে সুন্দর করে ফেলে। আমি যতটা না ব্রাইট তার থেকে বেশি ব্রাইট দেখানো, এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না। মানে ন্যাচারালের যেই ছোঁয়াটা সেই জিনিসটা থাকে না, ফেসটাকে সফট করে দেয়। আর এই জিনিসটাকে ম্যাক্সিমাম মানুষজন দেখলাম পছন্দ করে। এটার পাশাপাশি হচ্ছে আমি একটা আইফোনের পিকচার দেখাচ্ছিলাম এবং স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের পিকচার দেখাচ্ছিলাম, বাট মানুষজন এইটার ছবিটাকেই বেশি পছন্দ করতেছে। এর অন্যতম একটা রিজন হচ্ছে পোর্ট্রেটটা দেখতে অনেক বেশি ভাইব্রেন্ট লাগে, কালারটা অনেক বেশি মানে একদমই পপটাপ একটা কালার পাওয়া যায়, তার পাশাপাশি ফেসটাকে একটু স্মুথ করে ব্রাইট করে। এই জিনিসটাই দেখলাম যে মানুষজন বেশি এনজয় করে, যার কারণে বলতেছিলাম যে এটার ক্যামেরা নিয়ে কেউই হতাশ হবেন না। 35,000 টাকা বাজেটে যে অন্যান্য ক্যামেরা ফোনগুলো রয়েছে সেগুলোর সাথে খুব ভালোভাবে কিন্তু টক্কর দিতে পারবে উইদাউট টেলিফোটো লেন্স। তার মানে বুঝতেই পারছেন যে ক্যামেরার দিক থেকেও বেচারা পিছায় নাই। আর ফ্রন্টে আসলে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং এটা দিয়েও অস্থির লেভেলে সেলফি তোলা যায়, বাট মেইন লেন্সের মতোই যে প্রবলেমটা ফেসটাকে সফট করে দেওয়ার সেই জিনিসটা আপনি এই জায়গায় দেখতে পাবেন। কিন্তু এটার যে শার্পনেস, ডিটেল এবং ডাইনামিক রেঞ্জটা সেটা একদমই পারফেক্ট ছিল। এইচডিআরটা ঠিকঠাকভাবে কাজ করে, যার কারণে আপনি যখন ব্যাকগ্রাউন্ডে সানলাইট রেখে ভিডিও করবেন অথবা ছবি তুলবেন তখন কিন্তু বেটার একটা আউটপুট আপনি এই জায়গা থেকে পেয়ে যাবেন। এটার মেইন লেন্স দিয়ে কিন্তু সর্বোচ্চ ভিডিও করা যায় 4K 60 fps এবং ভিডিওটা আমার কাছে খুবই স্টেবল মনে হয়েছে। জাস্ট এই স্যাম্পলটা দেখেন তাহলে আই থিঙ্ক বুঝতে পারবেন যে এটা থেকে কেমন আউটপুট আপনি পাবেন। এটা হচ্ছে 70 ফিউশনের 4K 60 fps এর ভিডিও এবং ভিডিওটা দেখতে পাচ্ছেন খুবই স্টেবল এবং এটা দিয়ে কিন্তু শুধুমাত্র মেইন লেন্সেই হচ্ছে যে 4K 60 fps ভিডিও রেকর্ড করা যায়। আর রেকর্ড করা অবস্থায় বাই ডিফল্ট 2x সাজেস্ট করে এবং 1xও যেতে পারবেন এবং ডিজিটাল জুম করলে কিন্তু এটা সর্বোচ্চ 6x পর্যন্ত জুম করতে পারে। এই হচ্ছে অবস্থা। একটু আগে যেটা বলছিলাম যে এটার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে একটা ডিফারেন্স কিন্তু পাওয়া যায় এবং সেই ডিফারেন্সটা আপনি ব্যাটারিতেও দেখতে পাবেন। এটা যদি আপনি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট কিনেন তখন কিন্তু আপনি ব্যাটারি হিসাবে পাবেন 5200 mAh এর ব্যাটারি, আর যদি আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিনেন তখন কিন্তু আপনি এটার মধ্যে 7000 mAh এর একটা বিশাল ব্যাটারি পাবেন। চিন্তা করেন যে 7.2 মিলিমিটার থিকনেসের একটা এরকম পাতলা লাইট ওয়েট ফোনের মধ্যে 7000 mAh এর একটা সিলিকন কার্বন ব্যাটারি দিয়ে দিছে, যার কারণে এটা থেকে লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। আপনারা যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন, সারাদিন বাইরে ঘোরাফেরা করেন, জাস্ট ফোনটাকে একবার চার্জ দিয়ে লম্বা সময় চালাতে চান, তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। বাট সিলিকন কার্বন নিয়ে আমি বরাবরই একটা কমপ্লেন করি যে নর্মাল দেখা যাচ্ছে যে ব্যাটারি যেগুলো রয়েছে আমরা হচ্ছে আগে লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো ছিল সেগুলোর 5000 mAh থেকে আমরা যেই আউটপুট পেতাম সেম আউটপুটটাই হচ্ছে যে আমরা 7000 mAh থেকে পাচ্ছি। তাহলে নাম্বার বাড়িয়ে লাভটা আসলে কি হলো? লাভটা এই জায়গায় হয়েছে যে ফোনটা অনেক বেশি স্লিম লাইট ওয়েট হয়েছে এবং সিলিকন কার্বনটা হয়তোবা ফিউচার হয়ে যেতে পারে, যদিও কিনা এখন পর্যন্ত স্যামসাং কিংবা আইফোনের মতো ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে সিলিকন কার্বন দেখতে পাচ্ছি না। এখনও তারা হচ্ছে সেই লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে ইউজ করতেছে। এটা কি হবে না হবে সেটা হয়তো বা 2-1 বছরের মধ্যেই বোঝা যাবে। তারাও যদি সিলিকন কার্বনে চলে যায় এবং সিলিকন কার্বনটা একটু স্টেবল হয় তখন হয়তো এটা থেকে আমরা একটু বেটার আউটপুট পাবো। কি পাবো না পাবো সেগুলো নিয়ে পরেই কথা হবে, কিন্তু এখন কথা হচ্ছে যে 35,000 টাকা দিয়ে আপনি এই মালটারে কিনবেন কিনা। আমি বলবো যে এখন পর্যন্ত এটার দামটা কিছুটা বেশি আছে। এটার দামটা হয়তো বা 2 মাসের মধ্যে কমে 30-32 এরকম চলে আসবে কিনা আমি শিওর না, কারণ ফোনের দাম দিন দিন অনেক অনেক বেশি বাড়তেছে। তো আপনার যদি পকেটে টাকা থাকে, আপনি এই মুহূর্তে একটা ফোন কিনতে চান, তাহলে আমি বলবো যে এখনই কিনে ফেলেন। আর যদি ওয়েট করার মতো সময় পান যে আপনার একটা ফোন আছে আপনি কিছুদিন পরে কিনলেও হবে, তাহলে একটু ওয়েট করে দেখতে পারেন। তখন কিন্তু মানে এটা শিওর দিয়ে বলতেছি না যে দাম কমবে, দাম উল্টা বেড়েও যেতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।